তো এটা হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায় কথা বলছে বীমা নিয়ে। এখন বীমা আর ঝুঁকি এই দুইটা জিনিস হচ্ছে একটা আর একটার সাথে রিলেটেড আর কি। বীমা বুঝতে হলে ঝুঁকি বুঝতে হবে, আর ঝুঁকি বুঝলেই বীমাটা সহজ হয়ে যাবে। তো ঝুঁকি কি সেটা পরে আসতেছি, পরের পেজে আছে। আমি জাস্ট বীমার কনসেপ্টটা এখানে পিকচারের মাধ্যমে আগে একটু বুঝাই সংক্ষেপে। ধরো তোমার একটা কেকের শপ আছে, পুরা টোটাল ইনভেস্টমেন্টটা 5 লাখ টাকা। মানে কেক শপ, কেকের জিনিসপত্র পুরো ডেকোরেশন করতে 5 লাখ টাকা গেছে। এখন মানে যে কোনো কারণে তোমার ভয় হইতেছে যে তোমার দোকানটা ক্ষতিগ্রস্ত হবে, হয়তো বা আগুনে পুড়ে যাবে, হয়তো বা এমন একটা জায়গায় যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, গাড়ি এসে তোমার কেক শপটাকে গুঁড়িয়ে দিবে। হ্যাঁ, রাস্তার পাশে এরকম হইতেই পারে যে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা এসে ধাক্কা খেয়ে তারপরে তোমার কেক শপের মধ্যে লাগছে, কেক শপ ভেঙে টেঙে একবার মেশিন টেশিন যা আছে সব শেষ। তো তুমি এই ভয়টা করতেছো। এখন এই ভয়টাকে তুমি কমানোর জন্য বীমা করলা। এটা ধরো যে বীমা কোম্পানি, ব্যাংক না। এখানে একটা জাস্ট একটা ছবি ইউজ করছি যেটা দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা বীমা কোম্পানি। তো বীমা কোম্পানির কাজ হইতেছে কি, তোমার এই ভয়টারে তারা কমাবে। ভয় বলতে এখানে বোঝাচ্ছে ঝুঁকি, ঝুঁকিটা কমাবে। ঝুঁকির সংজ্ঞাটা আমি পরে দিচ্ছি। তো তোমার এই কেক শপটা দিতে 5 লাখ টাকা লাগছে। তুমি গিয়ে বীমা কোম্পানির সাথে বীমা করলা। বীমা জিনিসটা হইতেছে এক ধরনের চুক্তি, লিখিত চুক্তি, যেটা কিনা ঝুঁকি কমায়। তো এখন বীমা কোম্পানি তোমাকে বললো যে তুমি যদি 2 লাখ টাকা ব্যাংকে অগ্রিম জমা রাখো, তাহলে তোমার কেক কোম্পানির এই যে কেক শপটা এটা যদি নষ্ট হয়, তোমাকে আমরা 5 লাখ টাকা দিব। এখন তোমাকে প্রাথমিকভাবে মনে হইতে পারে যে এত দয়ালু বীমা কোম্পানি, কেমনে কি? কারণ দেখো তোমার মধ্যে এরকম অনেক কোম্পানি থাকতে, এমন অনেক কেক শপই থাকতে পারে যারা এরকম 5 লাখ টাকা করে দিবে, সরি 2 লাখ টাকা করে দিবে। দেওয়ার পরে দেখা যাবে যে সবাই তার ক্ষতিগ্রস্ত হবে না, এমনও তো হইতে পারে একজনও ক্ষতিগ্রস্ত হইল না। তো সেই ক্ষেত্রে বীমা কোম্পানি পুরো 2 লাখ টাকা প্রফিট করলো, 5 জনের কাছ থেকে যদি নেয় 10 লাখ টাকা প্রফিট করলো। আর যার ক্ষতি হবে সে 5 লাখ টাকা পাবে বীমা কোম্পানির থেকে। এটাই হইতেছে বীমার কনসেপ্ট। তো এখানের মধ্যে লিখিতভাবে চুক্তি থাকা লাগবে, ফাইন্যান্সের সব কিছু চুক্তি হইলেই এটা লেখা রিটার্ন স্টেটমেন্ট লাগবে, দুই পক্ষের সাইন থাকবে। এটাকে চুক্তি বলে। অবশ্যই লিখিত হইতে হবে। এককালীন টাকা দিতে হবে। এই যে এককালীন 2 লাখ টাকা আমি যে দিচ্ছি বীমা কোম্পানিকে, এটাকে বলা হয় প্রিমিয়াম। অন্য কথা হইতেছে এককালীন টাকা, আবার অন্য কথা হইতে পারে যে ইন্টারেস্ট। মানে এই টাকা ব্যাংক আমাকে আর ব্যাক দিবে না, ব্যাংকে মানে সরি বীমা কোম্পানি আমাকে দিবে না, বীমা কোম্পানিকে দিয়ে দিলাম, সেই টাকাটা রেখে দিবে। যদি আমি ক্ষতিগ্রস্ত হই তাহলে তারা আমাকে 5 লাখ টাকা দিবে। এটাই হচ্ছে বীমার কনসেপ্ট, সিম্পল অ্যাজ দ্যাট। বীমার আসলে প্রধান কাজটা কি? সেটা হচ্ছে নিশ্চয়তা প্রদান করা। তারা আমাকে নিশ্চয়তা কিসের প্রদান করতেছে? যে আমার যদি ক্ষতি হয় সেই ক্ষতির অংশীদারিত্বটা তারা নিবে। এই অংশীদারিত্ব নেওয়ার মাধ্যমে তারা কি করতেছে? ঝুঁকি কমাইতেছে। তো সোজা কথায় কি আসতেছে? বীমা হচ্ছে বীমা গ্রহীতা, গ্রহীতা মানে যে নিচ্ছে, ও বীমাদাতা যে দিচ্ছে, এই দুইজনের মধ্যে লিখিত চুক্তি যার মাধ্যমে বীমা গ্রহীতা সম্ভাব্য ঝুঁকি কমায়। বীমা কোম্পানি থেকে বীমা নেওয়ার মাধ্যমে বীমা গ্রহীতা মানে এই কেক শপের মালিক সেই ঝুঁকিটা কমাচ্ছে। তো এইগুলো বীমার কনসেপ্ট। এখন আসতেছি গুরুত্ব। বীমার গুরুত্ব অনেক। যেমন এখানে আমি এটা একটা একটা লাইনের মাধ্যমে পুরো জিনিসটা মনে রাখার জন্য দিয়ে দিছি, আর একটা দিছি গল্প আকারে মনে রাখার জন্য, আর এগুলো হইতেছে পরীক্ষা লেখার জন্য। এই পয়েন্টগুলো লিখলে পরীক্ষায় মার্কস চলে আসবে, এটা মোটামুটি গ্যারান্টেড, কারণ এটা বই থেকে নেওয়া। সো বীমার অর্থনৈতিক গুরুত্ব কি? অর্থনৈতিক নিরাপত্তা। তো এখানে দিলাম অর্থ নিরাপত্তা। সঞ্চয় বাড়ে, লাভ হয়, শ্রমিক আসে। মানে অর্থের যদি নিরাপত্তা থাকে, একটা ফ্যাক্টরিতে যদি অর্থের নিরাপত্তা থাকে, যে একটা ফ্যাক্টরি উৎপাদন করতেছে, অর্থের নিরাপত্তা আছে, তাদের আস্তে আস্তে কি হবে? তাদের সঞ্চয় বাড়বে, ক্যাপিটাল বাড়বে, লাভ হবে। যত বেশি ক্যাপিটাল হবে তত বেশি লাভ হবে। লাভ হলে শ্রমিকদেরকে বেতন দিবে, শ্রমিক হাসবে। শ্রমিক হাসলে আরো বেশি প্রোডাকশন করবে, আরো বেশি বাণিজ্য বাড়বে। আরো বেশি বাণিজ্য বাড়লে বেকারত্ব কমবে, আরো বেশি ফ্যাক্টরি হবে,
আরও বেশি মূলধন আসবে, সব মিলে শান্তি আসবে। এই পুরো এক লাইনের মধ্যে বিমার গুরুত্বটা লিখে দিছি। এখন এখান থেকে ট্রিক্স বের করে করে জিনিসগুলো মনে রাখার জন্য দিছি যে অর্থ থেকে অর্থনৈতিক নিরাপত্তা, সঞ্চয় বাড়ার থেকে সঞ্চয় বাড়ানো, লাভ হয় থেকে লাভজনক বিনিয়োগ, শ্রমিক হাসে এখান থেকে শ্রমিক কল্যাণ হয়, বাণিজ্য বাড়ে মানে আন্তর্জাতিক বাণিজ্য প্রসার হয়, বেকার কমে মানে হচ্ছে বেকার সমস্যা দূর হয়, আর এখানে মূলধন গড়ে মূলধন গঠন, মানুষ শান্তি আসে মানে মানসিক প্রশান্তি সৃষ্টি হয়। তো পরীক্ষায় কিন্তু এইগুলা লিখবা না, এগুলো লিখবা না, এগুলো হইতেছে মনে রাখার জন্য, আর এটা হইতেছে পরীক্ষা লেখার জন্য। এখন এই জিনিসটা আমি এখানে দিছি আর একটু গল্প আকারে মনে রাখার জন্য, সেটা এখানে দেওয়া আছে, রিডিং পড়লে বোঝা যাবে। আমি জাস্ট এখন ব্যাখ্যা করবো যে এগুলো আসলে পরীক্ষায় আসলে এই পয়েন্টের পাশাপাশি আর কি কি লাইন লেখা যায়। যেমন অর্থনৈতিক নিরাপত্তা, বিমার মাধ্যমে তো আমরা সিকিউরিটি নিতেছি যে আমার যদি ক্ষতি হয়, ক্ষতির যেই ইয়াটা, আশঙ্কাটা সেটা আমি কমাই দিছি। তার মাধ্যমে আমি কি করতেছি, আমার যে ঝুঁকিটা সেটা আমি কমাচ্ছি, তার মাধ্যমে আমি আমার অর্থনৈতিক নিরাপত্তাটা রাখতেছি। যেমন 5 লাখ টাকার কেক শপে 2 লাখ টাকা আমি দিয়ে দিলাম, 5 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা আমি দিয়ে দিলাম, ক্ষতি হইলে ব্যাংক আমাকে 5 লাখ টাকা আবার ব্যাক দিবে, আমি আমার কেক শপের পুরো টাকাটা ইনভেস্টমেন্ট আকারে পেয়ে গেলাম। তো আমার অর্থনৈতিক নিরাপত্তা হচ্ছে। সঞ্চয় বাড়ানো, 2 লাখ টাকা যে জমা দিলাম, এটা আমার সাইড থেকে জিনিসটা মনে হইতে পারে যে আমার কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু যে আমার যদি আমার রিস্ক আসে, তখন আমি কি করতেছি, জিনিসটা মিনিমাইজ করতেছি ওদের কাছ থেকে টাকা নিয়ে। এর মাধ্যমে কিন্তু আমার সঞ্চয়টাও বাড়তেছে। যদি কনসেপ্ট এরকম না, বাট মনে রাখার স্বার্থে এভাবে দিছি। সঞ্চয় বাড়ানোর এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট অর্থনৈতিক বিমার গুরুত্ব হিসেবে। ওইটা এখানে না এনে শুধুমাত্র জাস্ট এক লাইনে বুকুর দিলেও হবে এখানে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লাভজনক বিনিয়োগ। যেমন অনেকে ব্যাংকে টাকা রাখে, সেটার এগেনস্টে যদি তারা এখানে যে পরিমাণ ইন্টারেস্ট পায়, বিমার ক্ষেত্রে আরো বেশি পায়। কিভাবে? দেখা গেল বিমা কোম্পানির সাথে আমার একটা চুক্তি হইলো যে আমি বিমা কোম্পানিকে 1 লাখ টাকা দিব। আমি এজ এ বিমা গ্রহীতা না, আমি জাস্ট সঞ্চয় করতে চাইতেছি। কিভাবে টাকা দিব? 1 লাখ টাকা দিব ব্যাংকে, বিমা কোম্পানিকে বলে দিলাম যদি অমুকের অমুক ক্ষতি হয়, যে টাকা সে দিবে প্রিমিয়াম হিসেবে, সেটা থেকে আমি একটা পোর্শন আমি নিব। মানে এখানে 3টা পার্টি চলে আসছে। একটা হলো যে বিমা গ্রহীতা, আর একটা হলো বিমা কোম্পানি, আর একটা হলো থার্ড পার্টি। তো থার্ড পার্টি হইতেছে ব্যাংকে টাকা জমা ইউজুয়ালি, কিন্তু সে বলে যে আমি বিমাটা, হ্যাঁ সরি, ব্যাংকের টাকা জমা নয়, বিমা কোম্পানিতে টাকা দিব। কারণ যে বিমা কোম্পানি 5 লাখ টাকা যে দিচ্ছে, এই টাকাটা কই থেকে আসবে? এই টাকাটা হচ্ছে ইনভেস্টরদের কাছ থেকে নিবে। এই ইনভেস্টররা হইতেছে থার্ড পার্টি। তো এটা ইনভেস্টরদের জন্য একটা লাভজনক বিনিয়োগের জায়গা তৈরি হয়ে গেছে। শ্রমিক কল্যাণ হয়। অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, তারপরে ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে যেখানে শ্রমিকরা ঝুঁকিপূর্ণ কাজ করে, সেখানে অনেক ধরনের আশঙ্কা থাকতেই পারে। কারো হাত চলে যায়, কারো পা চলে যায়, কারো পুরো শরীরই চলে যায়, কারো ইয়া চলে যায়। যেমন রানা প্লাজাতে অনেক মারা গেছে। তো দেখা যায় যে প্রত্যেকটা এমপ্লয়ের এগেনস্টে, শ্রমিকের এগেনস্টে ইন্স্যুরেন্স করা থাকে। তো এটাকে বলা হয় শ্রমিক কল্যাণ। যদি কোনো ক্ষতি হয়, সেটা বিমার মাধ্যমে হইতে পারে, বিমা কোম্পানি দিবে অথবা মালিক পক্ষ দিবে। তাদের একটা এখানে বিষয় থাকে। আন্তর্জাতিক বাণিজ্য প্রসার, যেমন জাহাজে যদি পণ্য আনি, কথার কথা বিদেশ থেকে জাহাজ পণ্য আনতেছি, পণ্য পাঠাচ্ছি, মাছ নদীতে, মাছ সাগরে, জিনিসটা ডুবে গেল। তো অনেক বড় একটা খরচ এখানে চলে আসে যে ব্যবসা করতেছে। তো এই ঝুঁকিটা কমার জন্য একটা ইন্স্যুরেন্স করা হয় যে আমার মালটা যতক্ষণ পর্যন্ত না বিদেশের অমুক জায়গায় পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ঝুঁকি বিমা কোম্পানি নিবে, এবং তার এগেনস্টে তারা একটা বিমা কোম্পানি একটা এককালীন কি নিবে, প্রিমিয়াম নিবে। যদি ডোবে তাহলে তো পুরো টাকা যদি বিমা কোম্পানি দিবে, কিন্তু যদি না ডোবে তাহলে তো জাস্ট ওই টাকাটাই যাচ্ছে। কেক শপের কাহিনীর মতো, যদি কেক শপ ভেঙে যায় তাহলে পাবে, আর যদি ভেঙে না যায় তাহলে তো বিমা কোম্পানির লাভ। বেকার সমস্যা দূর করা, এখানের মাধ্যমে বেকার সমস্যা কিভাবে দূর হইতেছে, দেখা যাচ্ছে যে অনেকে বিমা কোম্পানিতে চাকরি করতেছে। ব্যবসা যদি বড় হয়, সেক্ষেত্রেও নিয়োগ দিতে পারে। দুই দুই দিক থেকে আসলে লাভজনক। মূলধন গঠন সেম ভাবে, মানসিক শান্তি, যে ঝুঁকিটা বিমা কোম্পানি নিচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে যে যিনি ব্যবসা করতেছে সে ফোকাসের সাথে ব্যবসা করতে পারতেছে।
তার ঝুঁকি নিয়ে আসলে টেনশন নাই। তো এই হইতেছে বিমার গুরুত্ব। ঝুঁকি কি? ঝুঁকি হইতেছে যেটা বললাম যে আর্থিক ক্ষতির সম্ভাবনা হচ্ছে ঝুঁকি। তো ঝুঁকির কিছু শ্রেণীবিভাগ আছে এখানে। সেই শ্রেণীবিভাগগুলো হইতেছে উপরে, খুব শর্টকাটে মনে রাখার জন্য দিয়ে দিলাম। ঝুঁকির মূলত শ্রেণীবিভাগ হিসাবে ৪ ভাগে ভাগ করা যায়: পরিমাপ যোগ্যতার বিচারে, কারণ ও ফলাফলের বিচারে, ফলাফলের বিচারে, আবার হচ্ছে বীমা যোগ্যতার বিচারে। এই ৪টার মধ্যে কিছু শ্রেণীবিভাগ আছে, প্রত্যেকটাতে দুইটা করে, তিনটাতে দুইটা দুইটা করে আছে, একটাতে জাস্ট ৫টা করে আছে। তো এই জিনিসগুলোকে আমি একসাথে দিছি যে অল্প অল্প মনে বড় ফুর্তি বয়ে আনে। তো অল্প অল্প এখান থেকে হইতেছে আর্থিক ক্ষতি, অনার্থিক ক্ষতি। এই দুইটার জন্য অল্প, অল্পের অ, আবার অল্পের অ দুইটা মার্কলাম। তারপর এখানে মনে, এই যে এখানে মৌলিক, এখানে নির্দিষ্ট। তো মনে মৌলিক নির্দিষ্ট এভাবে দিলাম। আর ফলাফলের এখানে হচ্ছে দুইটা আছে, বিশুদ্ধ ফটকা। তো একটা দিয়ে ব দিয়ে, বিশুদ্ধ দিয়ে ব, ফু দিয়ে হইতেছে ফটকা বুঝাচ্ছি, ফটকা ফুটতি এরকম বয়ে আনে। তো এইখানে আবার হইতেছে বীমাযোগ্য, আনে মানে অবীমাযোগ্য। আর মাঝখানে এগুলো দিই নাই, কারণ হইতেছে এগুলো একটু নাম্বারের বিষয়, এগুলো এমনি মনে থাকবে। যেমন উত্তম আদর্শিক, আদর্শিক ঝুঁকি, উপ আদর্শিক ঝুঁকি। যদি ৭৫-এর নিচে থাকে তাহলে হইতেছে উত্তম, আর যদি ৭৫ থেকে ১২৫-এর মধ্যে থাকে তাহলে আদর্শিক, আর যদি ১২৫-এর থেকে ৫০০ পর্যন্ত হয় তাহলে উপ আদর্শিক। এগুলো একটু পরে বুঝিয়ে দিছি, জাস্ট এই জিনিসটা এক্সপ্লেন করলাম আমি এখন। তো পরিমাপ যোগ্যতার বিচারে ঝুঁকি আসলে কি এখানে জাস্ট একটা লাইন দিচ্ছি, ঝুঁকি আর্থিক ক্ষতি নিরূপণযোগ্য কিনা তার ভিত্তিতে ঝুঁকি নির্ধারণ করা হয়। মানে ঝুঁকিটা আমি মানে পরিমাপ করতে পারতেছি না যে কতটুকু ঝুঁকি হইতে পারে। যেমন জাহাজে আমি পণ্য আনতেছি বা পণ্য আহ, আহ, পাঠাই দিছি, তো জাহাজটা যদি ডুবে যায় সমুদ্রে, আমি কিন্তু এটা পরিমাপ করতে পারতেছি যে জাহাজে কত পরিমাণ বা কত টাকার প্রোডাক্ট ছিল, সেই পরিমাণ আমি ঝুঁকিটা নির্ধারণ করতে পারতেছি। তো ওইরকম ক্ষতিগুলা দেখা যায় যে বীমাযোগ্য, ওগুলার বীমা হয়। কিন্তু বীমাযোগ্য অনার্থিক ক্ষতি যেগুলো আছে, অনার্থিক ঝুঁকি মানে সরি ঝুঁকির কথা বলতেছি। তো যেটা বলতেছিলাম অনার্থিক ঝুঁকি, অনার্থিক ঝুঁকিটা কেমন? যেমন যেটার সাথে অর্থের সম্পর্কটা খুব একটা ডিরেক্টলি নাই। যেমন তুমি কেক শপ দিলা, কিন্তু তোমার কেকের আহ মানে টেস্টটা ভালো না, এখন কেকটা চলতেছে না। তো মানুষজন দেখা গেলো কেক খেয়ে এরপর আর নিল না। তো এটাও কিন্তু তোমার জন্য ব্যবসায়িক দিক থেকে এক ধরনের ঝুঁকি, তোমার ব্যবসাটা চলতেছে না। তো এগুলাকে বলা হয় অনার্থিক ঝুঁকি। যেমন একটা ফাস্টফুড দোকানে একটা ফাস্টফুড ভালো চলতেছে না, ফাস্টফুডের টেস্ট মানুষের ভালো লাগতেছে না, মানুষ ওটা আর খেলো না। তো এটা এক ধরনের ঝুঁকি, এগুলোকে বলা হয় অনার্থিক ঝুঁকি, যেটা বীমাযোগ্য নয়। আর ২ নম্বর কারণ হচ্ছে কারণ ও ফলাফল বিচারে। ঝুঁকির কারণ ও তার প্রভাবের উপর ভিত্তি করে ঝুঁকি নির্ধারণ করা হয়। যেমন মৌলিক ঝুঁকি, নির্দিষ্ট ঝুঁকি। মৌলিক ঝুঁকিটা বীমাযোগ্য নয়। যেমন যদি তোমার ঘূর্ণিঝড় হয়, এরপরে হইতেছে ভূমিকম্প হয়, যেগুলো মানে প্রাকৃতিক ভাবে মানে সাধারণত হয়, এগুলোকে মৌলিক ঝুঁকি বলে। এগুলোর আসলে আহ এগুলোকে বীমাযোগ্য হিসেবে চিন্তা করা যায় না। কোনো এক জায়গায় যদি ভূমিকম্প হয়, সেই জায়গায় অনেকগুলো ক্ষতি একসাথে, অনেকে ক্ষতিগ্রস্ত হবে। সো যদি বীমা কোম্পানি যদি চায় এতগুলো মানুষকে তো দিতে পারবে না জিনিসটা, আর এটা তো বীমা কোম্পানির হাতে নাই। নির্দিষ্ট ঝুঁকি যেমন কোনো দুর্ঘটনার কারণে যদি হয়, দেখা গেল প্রতিষ্ঠানের কারো অসাবধানতার কারণে যদি হয়ে যায়, যেমন চুরি, ডাকাতি, এসব ক্ষেত্রেও যদি হয়, তো সেসব ক্ষেত্রে কি বীমা করা যায় চাইলে। বীমাযোগ্য এগুলা নির্দিষ্ট ঝুঁকি, যে ঝুঁকিগুলো আসলে অ্যাভয়েড করা সম্ভব না। ফলাফল বিচারে যেমন, তো এখানে দিলাম ঝুঁকির কারণ ও তার প্রভাবের ভিত্তি করে ঝুঁকি নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে কারণ ও ফলাফল বিচারে। আর ফলাফল বিচারে কি হয়, ঝুঁকির ফলাফল কেমন হবে। বিশুদ্ধ ফটকা, যেমন বিশুদ্ধ ঝুঁকি কি, যেমন আহ এই যে এখানে কারণটার মতো নির্দিষ্ট ঝুঁকির মতো, এই যে দুর্ঘটনা, আগুন লেগে গেল, এরপরে হইতেছে যে চুরি হলো, ডাকাতি হইলো, এগুলোকে বলা হয় বিশুদ্ধ ঝুঁকি, এগুলা বীমাযোগ্য। আর ফটকা বা দুর্পরিকল্পনামূলক ঝুঁকি কেমন? যেমন শেয়ার মার্কেটে আমি টাকা ইনভেস্ট করছি, এখন শেয়ার মার্কেট ফল করছে, আমি ওই যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকার এগেইনস্টে আমি বীমা করছি। এখন শেয়ার মার্কেটে এই জিনিসগুলো আসলে হইতেই পারে,
এক পক্ষ লাভবান হবে, আরেক পক্ষ মানে ক্ষতিগ্রস্ত হবে। তো এই ধরনের বিষয়গুলোতে যে ধরনের ঝুঁকি সংযুক্ত থাকে সেগুলোকে ফটকা বা দুর্কল্পনামূলক ঝুঁকি বলা হয়। তো এই ধরনের ঝুঁকিগুলো বিমাযোগ্য নয়। বিমাযোগ্য নয় কথার মানে হইতেছে এই ধরনের ঝুঁকির জন্য বীমা কোম্পানি বীমাটা নেয় না সাধারণত। তো আরেকটা হচ্ছে বীমা যোগ্যতার বিচারে ঝুঁকির বিপরীতে বীমা সুবিধা গ্রহণ করা সম্ভব কিনা তার উপর ভিত্তি করে ঝুঁকি নির্ধারণ করা হয়। যেমন বীমাযোগ্য ঝুঁকি আর হলো অবীমাযোগ্য ঝুঁকি। বীমাযোগ্য ঝুঁকি আর ওই যে দুর্ঘটনা, তারপরে হইতেছে চুরি ডাকাতি, তারপরে দেখা গেছে যে অগ্নিকাণ্ড, অগ্নি দুর্ঘটনা, এগুলা সাদা সবগুলা বীমাযোগ্য ঝুঁকির আওতায় পড়ে। আর অবীমাযোগ্য ঝুঁকি মানে বীমাযোগ্য ঝুঁকি বলতে যেগুলো আসলে আহ নির্ধারণ করা সম্ভব আর কি, সেগুলোকে বীমাযোগ্য ঝুঁকি বলে। আর অবীমাযোগ্য ঝুঁকি হচ্ছে যেসব ঝুঁকিকে আসলে বিমার যে রুলস আছে, রেগুলেশনস আছে, সেই আওতায় আনা সম্ভব হয় না, সেগুলো হচ্ছে অবীমাযোগ্য ঝুঁকি। আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আমি এটা কারেক্ট করে নিছি। বীমাযোগ্যতার বিচারে মানে ঝুঁকি আসলে সাধারণত দুই প্রকার: বীমাযোগ্য ঝুঁকি আর অবীমাযোগ্য ঝুঁকি। এখানের মধ্যে আসলে এই এক বীমাযোগ্য ঝুঁকির আন্ডারে এই তিনটা জিনিস আছে। তো বীমাযোগ্য ঝুঁকি হচ্ছে যে এই ঝুঁকিটার এগেনস্টে মানে যে ঝুঁকির আওতায় আসলে বীমা সুবিধা গ্রহণ করা যায় তাকে বীমাযোগ্য ঝুঁকি বলে। আর যেই ঝুঁকির আওতায় বীমা সুবিধা গ্রহণ করা যায় না তাকে অবীমাযোগ্য ঝুঁকি বলে। আর বীমাযোগ্য ঝুঁকির আন্ডারে যে তিনটা বিষয় আছে সেগুলো হচ্ছে উত্তম, আদর্শিক, উপ আদর্শিক। উত্তম মানে হইতেছে 75-এর নিচে, মানে পার্সেন্টেজ, ঝুঁকির মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট, যদি সেটা 75-এর নিচে হয় উত্তম আদর্শিক, যদি 75 থেকে 125-এর মধ্যে হয় আদর্শিক, আর উপ আদর্শিক হইতেছে 125 থেকে 500। সো এটাই হইতেছে আসলে ঝুঁকি শ্রেণী বিভাগ। এখানে শর্টকাট দেওয়া আছে, শর্টকাটের দিকে একবার রিভাইজ দিলেই মনে রাখা সম্ভব।